আসসালামু আলাইকুম। আয়শা বায়োলজি কেয়ার থেকে আয়শা আপু বলছি। কেমন আছো সবাই? আমার এইচএসসি 26 এবং 27 সালের স্টুডেন্টরা কি খবর বলো, কেমন আছো? আমরা গতদিন সাইকেল 1 শুরু করেছি। গতদিন আমরা ক্লাস নিয়েছি ফার্স্ট সাইকেলের ফার্স্ট ক্লাস। আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা শুরু করছি ইনশাআল্লাহ, এবং আজকের ক্লাসটাও ভীষণ চমৎকার হবে গতদিনের মতনই। আয়শা বায়োলজি কেয়ার থেকে আয়শা আপু বলছি। কেমন আছো সবাই? এখন আজকের ক্লাসটা হচ্ছে কোষ এবং কোষের গঠন। আজকের ক্লাসটা হচ্ছে কোষ এবং কোষের গঠন, এবং এটার উপরে আজকে আমাদের 2 নাম্বার ক্লাস চলছে। ক্লাসটা অবশ্যই ক্লাস চলাকালীন সময়ে অবশ্যই সাউন্ড ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, ঠিক আছে? এবং আমাদের এই ভিডিওটা আমাদের এই পেজে লাইভ চলছে এখন, বাট পেজে থেকে যাবে, এবং এই ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেওয়া হবে, আয়শা বায়োলজি পলাশ কেমিস্ট্রি ইউটিউব চ্যানেলে, এবং এটা লং টাইম থাকবে ইনশাল্লাহ। এবং আশা করছি তোমরা যারা 26 সাল এবং 27 সালের স্টুডেন্ট আছো তারা এই ক্লাসগুলো করলে আর কিছু দরকার হবে না, 100তে 100 বায়োলজিতে, ঠিক আছে? তাহলে আজকে আমরা শুরু করছি ক্লাসটা। আমাদের আজকের ক্লাস গতদিন কিন্তু আমরা যে অংশটুকু পড়েছিলাম সেই ধারাবাহিকতা রেখেই আমরা আজকের ক্লাসটা করছি। প্লিজ গতদিনের ক্লাসটা করার পরে তারপরে আজকের ক্লাসটা করো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। এই ক্লাসটা তুমি প্লে লিস্টে পেয়ে যাবা ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ। তাহলে আমরা গতদিন কিন্তু আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে একদম ডিটেল পড়াশোনা করেছি, একদম ডিটেল পড়াশোনা করছি সুন্দর করে। আজকে আমরা পার্থক্যটা পড়ে ফেলছি। গতদিন আমি পার্থক্য পড়াইছি, তবে আজকেও পার্থক্যটা পড়াচ্ছি, এবং এটা বই থেকে পড়াচ্ছি। যেহেতু বই এটা দেওয়া আছে তাই আমি চেষ্টা করছি বই থেকে তোমাদের পার্থক্যগুলো একটু মিলাই দেওয়ার জন্য। এবং এইখানে তোমার বেশ কয়েকটা শব্দ আছে, হ্যাঁ, এখানে তোমার মোটামুটি এখানে বেশ কয়েকটা পার্থক্য দেওয়া আছে, 11টা পার্থক্য দেওয়া আছে। 11টা পার্থক্য কিন্তু কিছু কিছু পার্থক্য আছে যা বুঝতে তোমার সমস্যা হতে পারে, এবং সেটা বুঝায় দেওয়ার জন্যই আমি এই পার্থক্যটা নিয়ে আসছি আজকে। এখন এটা আমি বুঝাবো, কন্টিনিউ ভিডিওর সাথে থাকতে হবে, ক্লাসের সাথে থাকতে হবে। আদিকোষ এবং প্রকৃত কোষ, প্রথম পয়েন্টটা হচ্ছে নিউক্লিয়াস। আদিকোষ কাকে বলে আমরা তো বার পড়ি, মানে আমাদের একটা কোষের যে চারপাশে একটা নিউক্লিওলার মেমব্রেন থাকতে হবে এবং ভেতরে নিউক্লিওলাস থাকতে হবে, তবেই সেটা হবে কি একটা সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষ। বাট আদিকোষের ক্ষেত্রে এই যে শুধুমাত্র ক্রোমাটিন তন্তুটা থাকে, তাও সাইটোপ্লাজমে থাকে। এটা যদি আমি একটা সাইটোপ্লাজম কল্পনা করি তাহলে এখানে আমাদের ক্রোমাটিন তন্তুটা দেখতে পাবো, ঠিক আছে? বাট এই যে নিউক্লিওলার মেমব্রেন, নিউক্লিওলাস, এগুলো কিচ্ছু দেখতে পাবো না। এই জন্য আমরা এটাকে কি বলি, আদিকোষ বলি। তার মানে আদিকোষে নিউক্লিয়াসটা অগঠিত, সুগঠিত নয়। মানে এইখানে আমরা নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, হ্যাঁ, নিউক্লিওলার মেমব্রেন কিছুই দেখতে পাবো না, এবং যে জায়গাতে ক্রোমাটিন তন্তুটা থাকবে সেই জায়গাতে বৃত্তাকার অংশ, এই অংশকে আমরা কি বলছি, নিউক্লিওয়েড। এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই নিউক্লিওয়েডটা আদিকোষে পাওয়া যাবে, প্রকৃত কোষে পাওয়া যাবে না। এবং প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে, তার মানে নিউক্লিয়াসের চারপাশে নিউক্লিওলার মেমব্রেন, ভেতরে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস সবকিছুই থাকবে। তারপরে ডিএনএ এর বিষয়টা আমরা দিতে পারি, সেটা হচ্ছে আমি যদি একটা আদিকোষের কথা এখানে কল্পনা করি, কারণ আদিকোষের ডিএনএটা হচ্ছে এরকম বৃত্তাকার হবে, ঠিক আছে? এবং এইখানে কোনো হিস্টোন প্রোটিন থাকবে না, তাই আদিকোষের যে ক্রোমোজোমটা সেটা কিন্তু প্রকৃত ক্রোমোজোম নয়। দেখো আদিকোষের যে ডিএনএ সেটা হচ্ছে যে ডিএনএ, ক্রোমাটিন তন্তুতে যে ডিএনএ থাকে সেই ডিএনএটা হচ্ছে বৃত্তাকার, এবং এখানে কোনো হিস্টোন প্রোটিন থাকবে না, আমরা গতদিন ক্লাসে বলেছি। এবং এই জন্য এটাকে আমরা কি বলবো, সত্যিকার ক্রোমোজোম বলবো না। বাট এদের যে ক্রোমোজোম সেই ক্রোমোজোমটা কিন্তু এরকম কেমন হবে, সূত্রাকার হবে, এবং এখানে অনেক হিস্টোন প্রোটিন থাকবে, তাই ক্রোমোজোমটা হবে কি প্রকৃত। এখানে আমরা একটা কোষের মধ্যে যে বিভিন্ন অঙ্গাণু থাকার কথা, এখানে শুধুমাত্র রাইবোজোম থাকবে, আর কিছুই থাকবে না। এই জন্য কিন্তু এইটাকে আমরা আদিকোষ বলছি। তাহলে আদিকোষে শুধুমাত্র কোন অঙ্গাণুটা থাকে বলো তো, কমেন্ট করে জানাও। আদিকোষে শুধু রাইবোজোম থাকে, আর প্রকৃত কোষে রাইবোজোম সহ সব কিছু থাকে, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সব কিছু থাকে, ঠিক আছে? এখানে যে রাইবোজোমটা পাওয়া যাবে সেই রাইবোজোমটা হচ্ছে 70S। এই 70S রাইবোজোমটা কি, আমরা রাইবোজোম যখন পড়বো তখন জানাবো। এই 70S রাইবোজোমে দুইটা আবার উপ একক আছে, একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে
30, আবার ভাবো না আপু 50 এবং 30 তার মানে তো 80, নো, এটা যোগফল না, ঠিক আছে। আর এখানে যে আমরা রাইবোজোমটা পাবো সেটা হবে 80s এবং এটার দুইটা উপ একক হচ্ছে 60s এবং 40s। তাহলে আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে সাইটোস্কেলিটন। আচ্ছা আমাকে একটু বলো তো, আমাদের কোষের কঙ্কাল কি, মানে আমাদের দেহের কঙ্কাল কি? অস্থি, তরুণ অস্থি, হাড্ডি, যে হাড্ডি এগুলো। তাহলে একটা কোষের দৃঢ়তা প্রদান করার জন্য কোষের মধ্যে কি থাকে যা কোষকে দৃঢ়তা প্রদান করে? হ্যাঁ, সেটা হচ্ছে কোষীয় কঙ্কাল, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এটা হচ্ছে একটা কোষে প্রোটোপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজমের মধ্যে জালের মতন ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এটা কিন্তু তুমি আদি কোষে দেখতে পাবে না, কিন্তু এটা প্রকৃত কোষে দেখতে পাবে। এই পার্থক্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা 6 নম্বরে আরএনএ পলিমারেজ দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আরএনএ পলিমারেজটা হচ্ছে, দেখো যখন তোমার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা হয়, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা হয়, তখন আমরা সেই প্রসেসটাকে কি বলি জানো? সেই প্রসেসটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। সেটাকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন। এবং এই ট্রান্সক্রিপশনে কি তৈরি হয়? এই ট্রান্সক্রিপশনে আরএনএ তৈরি হয়। তাই আরএনএ তৈরি করতে যে এনজাইমটা প্রয়োজন হয় সেটাকে আমরা কি বলবো? আরএনএ পলিমারেজ। আদিকোষী যারা, তাদের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ শুধু এক টাইপ আরএনএ 1, 2, 3 প্রয়োজন হয়, মানে 1, 2, 3 রয়েছে, কিন্তু এখানে শুধু এক প্রকার আরএনএ পলিমারেজ প্রয়োজন হয়। বাট এখানে 3 প্রকার আরএনএ পলিমারেজই লাগে, ঠিক আছে। তারপর এখানে অপেরন বলতে একটা শব্দ বোঝাচ্ছে। অপেরনটা হচ্ছে এমন একটা জিনিস, এখানে কয়েকটা জিনের একটা সন্নিবেশ, হ্যাঁ, যেখানে গাঠনিক জিন, চালক জিন, উদ্দীপক জিন, এই জিনগুলো একসাথে অবস্থান করে, সেই সম্মিলিত জিনকে আমরা কি বলছি? অপেরন। এবং এইটা আদিকোষী যারা, তাদের ক্ষেত্রে প্রোটিন তৈরির সময় দারুণভাবে কাজে লাগে। এই অপেরনটা তুমি পাবা শুধুমাত্র আদিকোষী জীব যারা, যেমন ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে পাবে। এই অপেরনটা কিন্তু আমাদের কোষে থাকবে না। তাহলে অপেরন কাদের কোষে আছে? আদিকোষী জীব, তাদের ক্ষেত্রে আছে, আমাদের ক্ষেত্রে নাই। এখানে আমি একটা পয়েন্ট বাদ রাখছি, পরে পড়াবো। কোষ বিভাজন। দেখো আদিকোষী যারা, তাদের কোষ বিভাজনটা হচ্ছে অ্যামাইটোসিস। যেহেতু এদের কোষে ক্রোমাটিন তন্তুতে কোনো হিস্টোন প্রোটিন নাই, তাই এদের ক্রোমোজোমটা সুগঠিত নয় তো, এবং নিউক্লিয়াসটাই তো সুগঠিত নয়। এই জন্য এদের বিভাজনটা হবে অ্যামাইটোসিস। সরাসরি একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হবে, এটাকে আমরা অ্যামাইটোসিস বলবো। কিন্তু দেখো এই যে এদের ক্ষেত্রে প্রকৃত কোষী যারা, তাদের যেহেতু নিউক্লিয়াসটা সুগঠিত, এবং তাদের ক্ষেত্রে যে বিভাজনটা হয় সেটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিস। এবং এই মাইটোসিস মিওসিস বিভাজনটা কিন্তু ভীষণ জটিল। যেমন মাইটোসিসে 5টা ধাপ আছে না? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আবার দেখো মিওসিসকে 2 ভাগে ভাগ করা হয়, মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1 এর আবার প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। মিওসিস 2 এর আবার প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। আবার প্রোফেজ 1 এর আবার লেপ্টোটিন, প্যাকাটিন, জ্যাগোটিন, ডিপ্রোটিন, ডায়াকাইনেসিস। তার অনেক ধাপ উপধাপ আছে, অনেক জটিল। তাহলে আমরা যারা প্রকৃত কোষী, তাদের ক্ষেত্রে মাইটোসিস এবং মিওসিস বিভাজন হয়, এবং এটা বেশ জটিল। শ্বসনের ক্ষেত্রে, শ্বসন মানে খাদ্যবস্তুকে ভেঙে শক্তি উৎপাদন করাকে আমরা কি বলি? শ্বসন বলি, ঠিক আছে। এদের ক্ষেত্রে যে শ্বসনটা হবে আদিকোষীর ক্ষেত্রে, সেটা হবে অবাধ শ্বসন, এবং শক্তি উৎপাদন হবে খুব কম পরিমাণ, হ্যাঁ। আর আমরা যারা প্রকৃত কোষী জীব, তাদের ক্ষেত্রে শ্বসনটা হবে সবাধ শ্বসন, মানে অক্সিজেনের সাহায্যে খাদ্যবস্তুটা ভাঙবে এবং প্রচুর পরিমাণে শক্তি তৈরি হবে। 38টা এটিপি, অবশ্য আমাদের ইন্টারে আমরা পড়বো 36টা এটিপি তৈরি হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের পার্থক্য ছিল। এর মধ্যে আরেকটা 2টা শব্দ আছে, সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন এখানে একটা শব্দ আছে। ট্রান্সক্রিপশনের সাথে সাথে ট্রান্সলেশন শুরু হয় যারা আদিকোষী জীব, কারণ আদিকোষী জীবের বৃদ্ধিটা এত দ্রুত হয়, তাই প্রোটিন তৈরিটাও খুব দ্রুত প্রয়োজন হয়। এই জন্য যখনই এমআরএনএ তৈরি হয়ে যায়,
তার পরপরই এই এমআরএনএ থেকে কি তৈরি হয়, প্রোটিন তৈরি শুরু হয়ে যায়। কিন্তু এদের ক্ষেত্রে আমরা যারা প্রকৃতকোষী জীব তাদের ক্ষেত্রে প্রোটিন তৈরিটা একটু বিলম্বে শুরু হয়, ঠিক আছে। আর এখানে আমি একটা পয়েন্ট এখানে আছে 8 নাম্বার, জিনের গঠনের ক্ষেত্রে এখানে ইন্ট্রন্স নেই বলছে আর এখানে ইন্ট্রন্স আছে বলছে। ইন্ট্রন্সটা হচ্ছে এটা আসলে আমরা এটা লাস্টের দিকে বুঝাতে পারবো ইনশাল্লাহ, তারপরে একটু বলি। ইন্ট্রন্সটা হচ্ছে একটা এমআরএনএ সিকোয়েন্সের মধ্যে কিছু অংশ থাকে যা প্রোটিন তৈরি করতে সাহায্য করে না, সেটাকে আমরা ইন্ট্রন্স বলি। আর কিছু অংশ থাকে যেগুলো প্রোটিন তৈরি করতে সাহায্য করে, সেটাকে আমরা এক্সন বলি। তো যেহেতু প্রোটিন তৈরি করতে সাহায্য করে না, তার মানে এটা কোনো কাজে লাগবে না, এই জন্য এগুলোকে বাদ দিয়ে দেওয়া হয় এবং ওই অংশগুলোকেই বলা হয় ইন্ট্রন। তার মানে ইন্ট্রন্সটা হচ্ছে যেখানে প্রোটিন তৈরির কোনো কোডন নেই, অ্যামাইনো অ্যাসিডের কোনো কোডন নেই, যা অ্যামাইনো অ্যাসিড কোড করে না বা প্রোটিন তৈরি করতে সাহায্য করে না, তাকে আমরা ইন্ট্রন্স বলি। এবং এটাকে কি করা হয়, এই আদি কোষে এটা থাকে না, এটা প্রকৃত কোষে থাকে এবং প্রকৃত কোষে এটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে এখন আমাকে বলো তো যে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা, মানে সিরিয়াসলি বলো। আমার বিশ্বাস যে আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এবং আমি আবারও বলছি, প্লিজ এই ভিডিওটা যে তুমি দেখছো, আমার প্লেলিস্টে যে ভিডিওটা আছে আগের ভিডিওটা কাইন্ডলি দেখবে, সিকোয়েন্স মেইনটেইন করে। বিশ্বাস করো আমরা এই সাইকেল 1 এর উপরে 3টা চ্যাপ্টার রেখেছি, ফার্স্ট, 3 এবং 4, সরি ফার্স্ট, সেকেন্ড এবং 3, এবং এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার কোষ এবং কোষের গঠন। এটার উপরে আমরা 20টা ক্লাস রাখবো, যদি প্রয়োজন হয় 20টার জায়গায় 25টাও রাখবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই যে 20টা ক্লাস তুমি যদি সিকোয়েন্স মেইনটেইন করে দেখো, তুমি এই চ্যাপ্টারের ওপরে বস হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই চ্যাপ্টারটা এতটাই গুরুত্বপূর্ণ এবং এইটা আমি এত সুন্দর করে সহজ করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তুমি খালি সিকোয়েন্স মেইনটেইন করে তুমি খালি ভিডিওগুলো দেখতে থাকবে, ইনশাআল্লাহ তুমি ভালো করবেই, ঠিক আছে, আশা করছি ইনশাআল্লাহ। তাহলে এটার উপরে কোনো সমস্যা আশা করছি নেই, তাহলে আমরা এটাকে পাস করছি। আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। জীবদেহে উপস্থিতির ভিত্তিতে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য, এটাও আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কিন্তু একটা অংশ। আমি এই পড়ানো এই ক্লাসগুলো নেওয়ার পরে আমি তোমাদের খুব সুন্দর করে বই থেকে এমসিকিউ গুলো দাগায় দিব, তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে। এবং আমি তোমাদেরকে বলেছি যে যারা তোমরা রেগুলার ক্লাস করবে তাদেরকে একটা সুন্দর চমৎকার পিডিএফ উপহার দিব, সিকিউ এমসিকিউ সবকিছু। এবং এই পিডিএফটা ফলো করলে তোমার ফাইনাল পরীক্ষাতে, তোমার কলেজের পরীক্ষাগুলোতে তুমি দারুণ রেজাল্ট করবা ইনশাআল্লাহ। দেখো আমরা এখানে পাশাপাশি 2টা কোষ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং আরেকটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে আসলে কি ধরনের পার্থক্য আছে আমাকে একটু জানাবা, যারা তোমরা ক্লাসটা করছো বা ক্লাসটা যারা পরে করবে আর কি, যারা এখন ক্লাসটা করছো এখন এই মুহূর্তে, তারা কি সবকিছু বুঝতে পারছো বা তোমাদের সবকিছু ক্লিয়ার, আমাকে একটু জানাবে প্লিজ। ওকে, তাহলে আমরা এখন একটা আমরা এখন উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য পড়ব। আমরা ফার্স্ট যে পার্থক্য আমি এখানে লিখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা ফার্স্ট যে পার্থক্যটা পড়ব, এই প্রথম পার্থক্যটা হচ্ছে আমরা কোষ প্রাচীর নিয়ে একটা পার্থক্য পড়ব। ফার্স্ট পার্থক্যটা কি বলতো, কোষ প্রাচীর। অবশ্যই এই যে আমরা এই কোষটা দেখতে পাচ্ছি উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষে একটা সুন্দর কি দেখতে পাচ্ছি, একটা কোষ প্রাচীর আমরা দেখতে পাচ্ছি। এটা উদ্ভিদকে বাহিরের প্রতিকূল পরিবেশ থেকে প্রোটেকশন দেয়, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। কিন্তু আমরা প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর দেখতে
পাচ্ছি না। তাহলে কোষ প্রাচীর নিয়ে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই। তাহলে প্রথম পয়েন্টটা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে চলে যাই। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে প্লাস্টিক। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে প্লাস্টিক। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? 2 নাম্বার পয়েন্টে আমরা এখানে একটা সুন্দর কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছি এবং এই ক্লোরোপ্লাস্টের মাধ্যমে কি হবে জানো? একটা উদ্ভিদ কি তৈরি করবে? খাদ্য তৈরি করবে। এবং ক্লোরোপ্লাস্টটা হচ্ছে প্লাস্টিডেরই একটা অংশ। এখানে ক্রোমোপ্লাস্ট থাকে, লিউকোপ্লাস্ট থাকে। ক্রোমোপ্লাস্ট কি করে? এই যে আমাদের চারপাশে গাছগুলো পাতা এত সুন্দর কালারফুল হয় না, আবার এই যে ফল ফুল মূল এত সুন্দর কালারফুল হয়, এটার কারণ হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্টের কারণে এত সুন্দর কালার হয়। আর লিউকোপ্লাস্টটা হচ্ছে বিভিন্ন খাদ্যের উপাদান, যেমন লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, এগুলো সঞ্চয় করা হচ্ছে লিউকোপ্লাস্টের কাজ। কি দারুণ সুন্দর একটা সিস্টেম দেখো প্লাস্টিডের। কেউ খাদ্য তৈরি করছে, কেউ না, মানে কোনো অংশ খাদ্য তৈরি করছে, কোনো প্লাস্টিড খাদ্য সঞ্চয় করছে এবং কোনো প্লাস্টিড আবার আকর্ষণ করার জন্য ফুল ফল মূল এগুলোকে কালারফুল করছে, তাই না? অনেক সুন্দর কাজ এদের। তাহলে এটা কিন্তু আমরা উদ্ভিদ কোষে দেখতে পাবো, বাট এটা কিন্তু কোনো প্রাণী কোষে দেখতে পাবো না। যদি প্রাণী কোষে প্লাস্টিক থাকতো কেমন হতো বলো তো? আমাদের গায়ের রং সবুজ হতে পারতো বা আমরা কালারফুল হতে পারতাম, দেখা যাচ্ছে অন্যরকম একটা সিচুয়েশন হতো। তো যাই হোক, আমাদের কিন্তু কোনো প্লাস্টিক নাই, তাহলে প্রাণী কোষে কোনো প্লাস্টিক আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এতটুকু আশা করছি সবাই বুঝতে পেরেছি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের বিষয়টা নিয়ে। এবার আমরা 3 নাম্বার বিষয় চলে আসি। 3 নাম্বার বিষয় চলে আসি। 3 নাম্বারে আমরা কি করব? 3 নাম্বারে দেখো 3 নাম্বারে আমরা এখানে কি করব? সেন্ট্রোজোম। 3 নাম্বারে আমরা কি পড়বো? সেন্ট্রোজোম। 3 নাম্বারে আমরা কি পড়বো? সেন্ট্রোজোম। দেখো এখানে কিন্তু আমরা সেন্ট্রোজোম দেখতে পাচ্ছি প্রাণী কোষে, এবং এই সেন্ট্রোজোম থেকে যে কি হয়, সেন্ট্রিওল থাকে, সেই সেন্ট্রিওল দিয়ে কি তৈরি হয় বলতো? এরকম মাকুতন্তু তৈরি হয়, যা কোষ বিভাজনে আমাদের কি করে? হেল্প করে। এখানে কিন্তু সেই সেন্ট্রোজোম রয়েছে, কিন্তু উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোজোম থাকে না। তার মানে উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোজোম নেই। তারপরে আমরা 4 নম্বরে কি পড়বো? কোষ গহ্বর। কোষ গহ্বর। দেখো এই উদ্ভিদ কোষে একটা বড় আকারের কোষ গহ্বর দেখতে পাচ্ছি, যার মধ্যে উদ্ভিদ কি করে? বিভিন্ন সঞ্চিত খাবার, যেমন লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, বিভিন্ন এনজাইম, হরমোন, বিভিন্ন ধরনের মধু, বর্জ্য পদার্থ হতে পারে, সবকিছু এখানে সঞ্চয় করে। আমরা প্রাণী কোষে কিন্তু কোনো কোষ গহ্বর দেখতে পাচ্ছি না। আর আমরা যদি প্রাণী কোষে কোষ গহ্বর দেখেও থাকি তাহলে আকারে খুবই ছোট। তাহলে উদ্ভিদ কোষে একটা বড় সুস্পষ্ট কোষ গহ্বর থাকবে, একটাই আকারে বড়। প্রাণী কোষে কোষ গহ্বর থাকবে না, যদি থাকে তাহলে খুবই ছোট ছোট থাকবে। ওকে, তারপরে আমরা দেখো 5 নাম্বার একটা সুন্দর পয়েন্ট, সেই পয়েন্টে হচ্ছে পিনোসাইটিক ফোসকা। হ্যাঁ, পিনোসাইটিক ফোসকা। পিনোসাইটিক ফোসকা। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমাকে কি কেউ বলবা যে বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যায়, শোনা যায়? বলো কি অবস্থা, কথা কি বোঝা যায়? আচ্ছা, পিনোসাইটিক ফোসকা নিয়ে কোন রাইটারে বইয়ে দেওয়া আছে যে পিনোসাইটিক ফোসকা আমরা এই যেটা আমরা প্রাণী কোষে দেখতে পাই, উদ্ভিদ কোষে দেখতে পাই না। অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষ বলো প্রাণী কোষ বলো দুইটাতেই কিন্তু পিনোসাইটিক ফোসকা থাকে, তবে প্রাণী কোষে ফোসকাটা ভালো দেখা যায়, উদ্ভিদ কোষে ভালো দেখা যায় না। তারপরে কেন? কারণ বাইরে কোষ প্রাচীর আছে। তারপরে দেখো এখানে আমরা কি পড়বো? মাইক্রোভিলাই।
মাইক্রোভিলাইটা হচ্ছে এই যে কোষ ঝিল্লিটা যখন বাহিরের দিকে আঙুরের মতন অভিক্ষেপ তৈরি করবে সেটাকে আমরা কি বলছি মাইক্রোভিলাই। এই মাইক্রোভিলাইটা প্রাণী কোষে গঠিত হয় এবং এটা কি এটা সুন্দর সুস্পষ্টভাবে দেখা যায়। আর এই যে উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষেও মাইক্রোভিলাই থাকে, তবে সেটা খুব কম, এবং এটা কিন্তু কোষ প্রাচীর যেহেতু বাইরের দিকে আছে তাই মাইক্রোভিলাইটা ঠিকঠাক মতন দেখা যায় না। কথাটা কি বুঝতে পারছো? কথা বোঝা যাচ্ছে? তারপরে আমরা লাইসোজোম পড়বো। লাইসোজোম এই যে লাইসোজোম, এই লাইসোজোমটা আমরা প্রাণী কোষে বেশি দেখতে পাবো, উদ্ভিদ কোষে লাইসোজোম নেই বললেই চলে, তবে রেয়ার কিছু কিছু ক্ষেত্রে লাইসোজোম দেখতে পাওয়া যায়। এরপরে আমরা যে জিনিসটাতে আসবো সেটা হচ্ছে সঞ্চিত খাদ্য। এই যে আমরা প্রাণী কোষ দেখতে পাচ্ছি, প্রাণী কোষের মধ্যে সঞ্চিত খাদ্যটা কি হিসেবে থাকে বলতো? গ্লাইকোজেন হিসেবে থাকে, ঠিক আছে। আর এই যে উদ্ভিদ কোষ, এখানে সঞ্চিত খাদ্যটা কি হিসেবে থাকবে? শ্বেতসার হিসেবে থাকবে। কি হিসেবে থাকবে? শ্বেতসার হিসেবে। তাহলে আমাকে বলো যে সবাই বুঝতে পারছো? এবং ফিনিশিং আমরা দিব আরেকটা পয়েন্ট দিয়ে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে প্লাজমাডেসমাটা। এই প্লাজমাডেসমাটা তৈরি হয় কোথায়? এটা তৈরি হবে কোথায়? উদ্ভিদ কোষে। যেহেতু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে আর কোষ প্রাচীরে কূপ থাকে, তাই কূপ এলাকায় প্লাজমাডেসমাটা তৈরি হয় একটার সাথে আরেকটা কোষে যোগাযোগ রক্ষা করার জন্য। প্রাণী কোষের তোমার এটা প্রয়োজন হয় না, কারণ কোষ ঝিল্লি থাকে এবং এখানে ছিদ্র থাকে, এটা দিয়েই বাহিরের সাথে একটা কোষের সাথে আরেকটা কোষের যোগাযোগ রক্ষা হয়ে থাকে। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। তাহলে আমাকে একটু কাইন্ডলি বলবা যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্যটা তোমরা সবাই কে কতটুকু বুঝতে পেরেছো? আমাকে একটু কাইন্ডলি জানাও কতটুকু বুঝতে পেরেছো, কেমন বুঝতে পেরেছো? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য সবাই বুঝতে পেরেছো? উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ এটার মধ্যে পার্থক্য সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, এই পার্থক্যগুলো যদি তুমি পরীক্ষাতে লেখো তাহলে তোমার আর কোনো চিন্তা নাই, তুমি সবকিছু পারবা ইনশাআল্লাহ। আমরা কিন্তু ক্লাসটা শেষের দিকে যাচ্ছি, আমরা কিছু সময় ক্লাস করব ইনশাআল্লাহ। আমাদের এখন ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে কোষের প্রকারভেদটা আমরা পড়বো। ক্রোমোজোমের সংখ্যা, বলো তো ক্রোমোজোম কি জিনিস? আগে তো ক্রোমোজোম জানা লাগবে, তারপরে তো ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে আমরা কোষের প্রকারভেদ পড়বো। এই যে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের আবার রন্ধ্র দিয়ে দিই, না হলে বলবা আপু নিউক্লিয়াসের মুখ আটকায় দিলেন কেন? এরপরে আমরা নিউক্লিয়াসের ভেতরে কি দিব? নিউক্লিয়াস দিলাম। এরপরে আমরা কি দিলাম? এরপরে আমরা ক্রোমাটিন তন্তু দিলাম। হয়ে গেল সুন্দর একটা নিউক্লিয়াস। তারপরে আমরা কি করলাম? নিউক্লিওপ্লাজম দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে, এই যে আমরা নিউক্লিয়াসটা আঁকাইছি সুন্দর করে, চকচকা তকতকা একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে এই যে ক্রোমাটিন তন্তু, এই তন্তুটা পেঁচায়, এই যে প্যাচ দিয়ে 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 কি তৈরি করলো বলো দেখি? একটা ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে কি থাকে? ডিএনএ থাকে, আরএনএ থাকে। ডিএনএর মধ্যে কি থাকে? জিন থাকে, ঠিক আছে। এবং এই জিনটাই আমাদের পিতামাতা থেকে আমাদের মধ্যে চলে আসছে, আমরা পিতামাতার বৈশিষ্ট্য পেয়ে গেছি। এখন কথা হচ্ছে, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে আমরা কোষকে কয় ভাগে ভাগ করেছি এবং কি কি আমরা আশা করছি এখন তোমরা সবাই বুঝতে পারছো ক্রোমোজোমটা কি। তাহলে এই ক্রোমোজোমটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে এবং দেখতে একেবারে কিসের মতো? সুতার মতন, যেখানে ডিএনএ থাকে, আরএনএ থাকে, প্রোটিন থাকে, যা রেপ্লিকেশন করে, পিতামাতার বৈশিষ্ট্য সন্তানে বহন করে নিয়ে আসে, তাকে আমরা কি বলছি? ক্রোমোজোম। ক্রোমোজোম নিয়ে একটা অংশই আছে, এটা নিয়ে আমরা 2-3 দিন ক্লাস করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি আমাদের বাঁচা রাখে। তাহলে ক্রোমোজোমের সংখ্যার ভিত্তিতে কোষকে আমরা 2 ভাগে ভাগ করেছি। কি কি বলতো? 2 ভাগে, একটা হচ্ছে হ্যাপ্লয়েড মানে এন, তার মানে যে সকল কোষে
যে সকল কোষে তাহলে হ্যাপ্লয়েড কোষ কাকে বলা হয়? যে সকল কোষে কি দেখতে পাই? যে সকল কোষে n সংখ্যক ক্রোমোজোম থাকে, n সংখ্যক ক্রোমোজোম থাকে। n সংখ্যক ক্রোমোজোম মানে হচ্ছে এক প্রস্থ ক্রোমোজোম, বুঝছো? এক প্রস্থ ক্রোমোজোম মানে কি? এক প্রস্থ ক্রোমোজোম মানে এক সেট ক্রোমোজোম। এই যে মনে করো এটা হচ্ছে এক সেট ক্রোমোজোম। হ্যাঁ, এটাকে আমরা কি বলছি? হ্যাপ্লয়েড বলছি। তাহলে হ্যাপ্লয়েড কোষ কাকে বলা হয়? যে সকল কোষে n সংখ্যক ক্রোমোজোম থাকে সেই সকল কোষকে হ্যাপ্লয়েড কোষ বলা হয়। এবং এখানে এক প্রস্থ ক্রোমোজোম থাকে, যেমন এটা হচ্ছে শুক্রাণু আমি আঁকালাম। এই শুক্রাণু যে নিউক্লিয়াস আছে, এই শুক্রাণু নিউক্লিয়াসে এক সেট ক্রোমোজোম থাকবে। কয় সেট? এক সেট ক্রোমোজোম, ঠিক আছে? এক সেট ক্রোমোজোম থাকবে। আবার ডিপ্লয়েড কাকে বলা হচ্ছে? ডিপ্লয়েড কোষ কাকে বলা হচ্ছে? আমরা ডিপ্লয়েড কোষ কাকে বলবো? এটা হচ্ছে মনে করো ডিপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষটা হচ্ছে আমরা যে সকল কোষে, হ্যাঁ, আমরা যে সকল কোষে কি দেখতে পাবো বলো তো? যে সকল কোষে আমরা 2n সংখ্যক ক্রোমোজোম দেখতে পাবো, ঠিক আছে? 2n সংখ্যক ক্রোমোজোম দেখতে পাবো। 2n সংখ্যক ক্রোমোজোম দেখতে পাবো। 2n সংখ্যক মানে হচ্ছে দুই সেট ক্রোমোজোম দেখতে পাবো। তাকে আমরা কি বলছি? ডিপ্লয়েড কোষ বলছি। তাহলে হ্যাপ্লয়েড মানে হচ্ছে যে সকল কোষে n সংখ্যক ক্রোমোজোম থাকবে তাকে আমরা হ্যাপ্লয়েড কোষ বলবো। এখানে এক প্রস্থ ক্রোমোজোম থাকবে। এবং ডিপ্লয়েড মানে হচ্ছে যে সকল কোষে 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে তাকে আমরা ডিপ্লয়েড ক্রোমোজোম বলছি। এবং এটা হচ্ছে 2n সংখ্যক তোমার হচ্ছে ক্রোমোজোম থাকবে, 2n সংখ্যক, দুই সেট। যেমন দেখো আমরা একটা শুক্রাণুর কথা কল্পনা করি, এখানে এক সেট ক্রোমোজোম আছে, এটা মনে করো এক সেট ক্রোমোজোম বহন করছে। এবং এইটা মনে করো হচ্ছে ডিম্বাণু, এটার যে নিউক্লিয়াস আছে এটাও এক সেট ক্রোমোজোম বহন করছে, ঠিক আছে? শুক্রাণুর এই নিউক্লিয়াসটা ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে গেল। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই তো আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এখানে তোমার এক সেট চলে গেল, এইখানে তোমার এক সেট ছিল, তাহলে এই এক সেট মিলে কয় সেট হলো বলো তো? দুই সেট হলো, তাই না? এবং এটা হচ্ছে একটা জাইগোট হলো, এটা একটা কি হলো? জাইগোট হলো। তাহলে এখানে যদি 23টা ক্রোমোজোম থাকে, এখানেও 23টা থাকবে এবং জাইগোটে কতটা থাকবে? 46 থাকবে। তার মানে ডিপ্লয়েডে কোষে যে ক্রোমোজোম থাকবে, হ্যাপ্লয়েড কোষে তার কি থাকবে? অর্ধেক থাকবে। তাহলে আমি আবারও বলছি, যে সকল কোষে n সংখ্যক ক্রোমোজোম থাকে, n মানে হচ্ছে হ্যাপ্লয়েড, n সংখ্যক ক্রোমোজোম থাকবে তাকে আমরা কি বলছি? হ্যাপ্লয়েড কোষ বলছি। n সংখ্যক মানে এখানে আমরা কি বুঝাচ্ছি? এক প্রস্থ বুঝাচ্ছি, হ্যাঁ, এক সেট বুঝাচ্ছি, ঠিক আছে? আর ডিপ্লয়েড মানে হচ্ছে যে সকল কোষে 2n সংখ্যক ক্রোমোজোম থাকবে, 2n মানে দুই প্রস্থ, ঠিক আছে? দুই সেট থাকবে, ঠিক আছে? দুই সেট। এই যে এখানে আমি সুন্দর করে বুঝাই দিয়েছি। তাহলে আমাদের জাইগোটটা হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম বহন করে। আর আমাদের শুক্রাণু, আমাদের ডিম্বাণু এটা কি করে? এটা হচ্ছে হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম বহন করে। তাহলে এখন আমাকে একটু বলবে প্লিজ, যে এই ক্রোমোজোমের উপর ভিত্তি করে যে কোষের প্রকারভেদ, এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? আমাকে একটু কাইন্ডলি জানাবে, এটা কি বোঝা যায়? আওয়াজ কি শোনা যায়? ক্লিয়ার সবকিছু? ঠিক আছে, ঠিক আছে সবকিছু? আমাকে একটু বলবা কাইন্ডলি, ঠিক আছে কিনা? আমরা এখন লাস্টের একটা অংশে চলে যাব, আমাদের লাস্ট টপিক। আমাদের কিন্তু বারবারই বলছি, আমাদের কোষের সংজ্ঞা, কোষের নামকরণ, আমাদের কোষের প্রকারভেদ যেমন নিউক্লিয়াস এর উপর ভিত্তি করে প্রকারভেদ, কাজের উপর ভিত্তি করে প্রকারভেদ, তারপরে হচ্ছে তোমার কোন দেহে অবস্থান করছে তার উপর ভিত্তি করে প্রকারভেদ, তারপরে ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে কোষের প্রকারভেদ, এগুলো কিন্তু আমাদের পড়া হয়ে গেল, ঠিক আছে? আমাদের অনেকগুলো পড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং বিভিন্ন পার্থক্য আমরা কমপ্লিট করে ফেলেছি। এবং আমাদের আজকের পড়ার লাস্ট টপিক এটা হচ্ছে কোষ পরিমাপের একক। এই যে আমরা এতক্ষণ কোষ পড়লাম, আমরা সেই কোষটা আসলে কিভাবে পরিমাপ করবে এইটা পড়বো। এবং এইটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য এমসিকিউ এর জন্য আসবে। যারা তোমরা মেডিকেলের জন্য চিন্তা ভাবনা করছো, ইউনিভার্সিটি মেডিকেল, তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই অংশটা আমাদের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের এইটা পড়া লাগবে না, ঠিক আছে? এইটা আমাদের পড়তে হবে না, আমাদের এই একক এবং ব্যবহার এই দুটো অংশ খুব ভালো করে পড়তে হবে। এবং তা কি হিসেবে পড়তে হবে? তা হচ্ছে উদাহরণ সহ পড়তে হবে।
মানে তুমি যখন পড়বে তখন তুমি মাথায় রাখবা যে তুমি এই পড়াটা পড়ছো এটা তোমার ভবিষ্যতের অ্যাডমিশনের জন্য, তাহলে দেখো যে তোমার পড়াটা কিন্তু হয়ে যাবে। আর এখন যেহেতু তুমি 27 সালের স্টুডেন্ট যদি হও, তাহলে এখন একদম লাইফে ফার্স্ট তুমি ইন্টারের বই পড়ছো, তোমার কাছে কঠিন মনে হতে পারে, তো তুমি ইজিলি নিবা। তুমি যদি পড়তে গিয়ে কোনো প্রবলেম ফেস করো, তোমার যদি ভালো না লাগে, তাহলে তুমি অন্য সাবজেক্ট পড়বা বা একটু রেস্ট করবা, একটু ঘুরে আসবা। আর 26 সালের স্টুডেন্ট যদি হও, তাহলে তোমার জন্য তো এটা একদম রিভিশনের মতন হচ্ছে। সো তুমি এটা আশা করছি বুঝতে পারবা ইনশাআল্লাহ, তোমার জন্য কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ ইতিমধ্যে তুমি এই চ্যাপ্টারটা পড়ে ফেলেছো। 26 বলো 27 বলো সবার জন্যই আমার এই ক্লাসটা। তো যারা 27 তারা একটু ধীরে ধীরে পড়ার চেষ্টা করবে, যারা 26 তারা রিভিশন করে ফেলবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে এখন আমাদের কোষ পরিমাপের এখানে বেশ কিছু একক দেওয়া আছে। আমাদের কোষ পরিমাপের এককগুলোর নাম আগে তুমি ফার্স্টে মুখস্থ করবা, সেন্টিমিটার, মিলিমিটার, হ্যাঁ, মাইক্রোমিটার, ন্যানোমিটার, আর্মস্ট্রং, এই নামগুলো তুমি আগে ফার্স্টে কি করো, মুখস্থ করবা। এখন এই যে তুমি নামগুলো মুখস্থ করে ফেললা, দেখো আমরা কিন্তু কোষ পরিমাপের জন্য সেন্টিমিটার ইউজ করব, মিলিমিটার ইউজ করব, মাইক্রোমিটার ইউজ করব, ন্যানোমিটার ইউজ করব, আর্মস্ট্রং ইউজ করব। এখন আমরা কিন্তু কোষ পরিমাপের জন্য কেজি ইউজ করব না, আমরা কিন্তু মিটার ইউজ করব না, আমরা কিন্তু লিটার ইউজ করব না। যেমন আমি কিন্তু গিয়ে বলবো না যে আমাকে 1 কেজি ডিম দিন, বা আমি কিন্তু বলবো না যে আমাকে 1 লিটার লোহিত রক্তকণিকা দিন, বা আমাকে 1 লিটার ডিম্বাণু দিন, আমি কিন্তু এটা বলবো না, ঠিক আছে? তাহলে আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ আছে, বা লোহিত রক্তকণিকা এত লিটার, মানুষের ডিম্বাণু এত মিটার, এত কেজি, উট পাখির ডিম এত মিটার, এগুলো কিন্তু আমরা বলি না। তাহলে আমরা এখন সেন্টিমিটারটা হচ্ছে কার ক্ষেত্রে আমরা ইউজ করব, কোন কোষের ক্ষেত্রে? যে কোষগুলো খালি চোখে আমরা দেখতে পাবো, হ্যাঁ, যে কোষগুলোকে খালি চোখে দেখা যায় এবং আকারে যে কোষগুলো বড়, ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি, তোমার সেন্টিমিটারে পরিমাণ করব। যেমন উট পাখির ডিম, সেটা উট পাখি কেন হতে পারে, এটা যে কোনো পাখি হতে পারে, এটা হাঁস হতে পারে, মুরগি হতে পারে, এটা কবুতর হতে পারে, এটা হতে পারে মানে যারা ডিম দেয়, দোয়েল, কোয়েল, বুলবুলি, টিয়া, শালিক, ময়না, ঘুঘু, যা কিছু মানে যারা ডিম দেয়, সেটাকে আমরা কিসে পরিমাপ করতে পারি, সেন্টিমিটারে। এবং ডিমের পরিমাণ আকারে ছোট হতে পারে, বা আকারে কি হতে পারে, বড় হতে পারে। এখন একটা কোয়েল পাখির ডিম সবচেয়ে ছোট যদি হয়, তার চেয়ে আরো ছোট ছোট ডিম আছে। উট পাখির ডিম তো সবচেয়ে বড় আমরা জানি, তো এই জন্য এখানে উট পাখির ডিম বলেছে। বাট উট পাখির ডিম বাদ দিয়ে মুরগির ডিমও তুমি দিতে পারো, হাঁসের ডিমও দিতে পারো। এবং ডিম কিন্তু সবসময় মাথায় রাখবে এক কোষী ডিম হচ্ছে এক কোষী। ওকে, মিলিমিটারে আমরা কি পরিমাপ, কোন কোন কোষকে পরিমাপ করব? খালি চোখে দেখা যায়, কিন্তু অণুবীক্ষণ যন্ত্র হলে আরো ভালোভাবে দেখা যাবে। এই ধরনের কোষকে পরিমাপের জন্য আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব কোন একক, সেটা হচ্ছে মিলিমিটার। যেমন মানুষের ডিম্বাণু, হ্যাঁ, আমাদের মানুষের ডিম্বাণু পরিমাপের জন্য আমরা মিলিমিটার শব্দটা ব্যবহার করব। ডিম্বাণু কিন্তু জানো, আমরা তো কতদিন ক্লাস করেছি, তাই না, যে আমাদের দেহের সবচেয়ে বড় কোষ কোনটা? ডিম্বাণু। এটা আমাদের স্ত্রী দেহে অবস্থান করে, ঠিক আছে? আমাদের দেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু, এটা আমরা পড়েছি, এবং এটা আমরা মিলিমিটারে পরিমাণ করব। এটা খালি চোখে দেখা যায়, তবে এটা অণুবীক্ষণ যন্ত্র হলে আরেকটু ভালো দেখা যায়। তারপরে দেখো, আলোক অণুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান বেশিরভাগ কোষ এবং এদের উপাংশ, মানে যে কোষগুলোকে দেখার জন্য তোমার লাইট মাইক্রোস্কোপের প্রয়োজন হবে, সেগুলোকে পরিমাণের জন্য আমরা কি ইউজ করব? মাইক্রোমিটার ইউজ করব, বা মাইক্রোমিটার শব্দটা ইউজ করব। যেমন মানুষের লোহিত রক্তকণিকা, হ্যাঁ, এটা গড়ে 7 মাইক্রোমিটার এটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই কোষগুলো খালি চোখে আমরা দেখতে তো পাবোই না, সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দেখতে পাবো না, ওটাকে আমরা দেখতে গেলে আমাদের আলোক অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে। দেখো, এক্ষেত্রে কোষগুলো আরো ছোট হয়ে গেছে, এবং এক্ষেত্রে আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ইউজ করছি, এবং সেক্ষেত্রে আমরা কি একক ইউজ করছি? ন্যানোমিটার। যেমন মাইক্রোপ্লাজমা কোষের মাপ, মাইক্রোপ্লাজমা হচ্ছে সবচেয়ে ছোট কোষ, এই কোষটাকে পরিমাপ করার জন্য আমরা কি ইউজ করব? ন্যানোমিটার ইউজ করব। কোন শব্দটা ইউজ করব? ন্যানোমিটার। একক হিসেবে আমরা কি ইউজ করব? ন্যানোমিটার। যে কোষটা আরো বেশি সূক্ষ্ম ছোট, এটাকে আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের এক্স রে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটাকে দেখতে পাবো, সেটা পরিমাপের জন্য আমরা কি ইউজ করব? অ্যামস্ট্রং। যেমন কোষ পর্দা পরিমাপের জন্য, কোষ পর্দা মানে হচ্ছে
কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন, এটা পরিমাপের জন্য আমরা কি ইউজ করব বলো তো? আমরা ইউজ করব অ্যারমস্ট্রং। তাহলে তোমাকে ফার্স্টে মুখস্থ করতে হবে কোষ পরিমাপের একক। তুমি আগে সুন্দর করে মুখস্থ করবে সেন্টিমিটার, মিলিমিটার, মাইক্রোমিটার, ন্যানোমিটার, অ্যারমস্ট্রং। তারপরে তুমি মুখস্থ করবা খালি চোখে দৃশ্যমান এমন কোষ পরিমাপের জন্য আমরা কি ইউজ করব? সেন্টিমিটার। খালি চোখে দেখা যায় কিন্তু অনুবীক্ষণ যন্ত্র হলে আরো ভালো হয়, এটা ইউজ করার জন্য মানে এটা পরিমাপের জন্য আমরা কি ইউজ করব? মিলিমিটার। তা তুমি কিন্তু দুইটা পয়েন্ট পড়ে ফেলেছো এবং ফিনিশিং এ তুমি থার্ড পয়েন্টে কি অ্যাড করবা যে আমরা উট পাখির ডিমের জন্য সেন্টিমিটার ইউজ করব, মানুষের ডিম্বাণু পরিমাপের জন্য আমরা মিলিমিটার ইউজ করব। মানে তুমি একেবারে সিকোয়েন্স মেইনটেইন করে পড়বা। তুমি কিন্তু ফার্স্টে একেবারে সব মুখস্থ করতে পারবা না। তুমি ফার্স্টে এককগুলোর নাম মুখস্থ করবা, কার কার ক্ষেত্রে এককগুলো ব্যবহার করা হয় দ্বিতীয় পয়েন্টে মুখস্থ করবা, এবং তৃতীয় পয়েন্টে তুমি কি মুখস্থ করবা? উদাহরণ মুখস্থ করবা। তাহলে কিন্তু তোমার আর কোনো সমস্যা থাকবে না। তাহলে দেখো আমাদের এই যে দ্বিতীয় ক্লাসটা এতটুকু পর্যন্তই ছিল, এবং আশা করছি তুমি এই দ্বিতীয় ক্লাসটা করলে খুব ভালোভাবে এই সবগুলো অংশ বুঝতে পারবে, এবং এগুলো কিন্তু বোর্ড পরীক্ষাতে প্রশ্ন আসে, যেমন আদি কোষ প্রকৃত কোষের মধ্যে পার্থক্য, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য, এবং এগুলোতে এমসিকিউ এর জন্য আসে। এটা কিন্তু বাদ দেওয়া যাবে না, এবং এই ক্লাসটা করার আগে তুমি অবশ্যই ফার্স্ট ক্লাসটা করে নিও, তাহলে তোমার জন্য সিকোয়েন্স মেইনটেইন করে ক্লাসটা করতে খুবই সুবিধা হবে। অনেক স্টুডেন্ট আছে ক্লাস করে কিন্তু বুঝানো না, মানে একটা আজকে করলো আবার 4 দিন পর আরেকটা করছে, এইভাবে করলে কিন্তু হবে না। যেমন আমি আজকে ক্লাস নিচ্ছি, সামনের দিন না নিয়ে আবার যদি 10 দিন পরে ক্লাস নিই তাহলে কিন্তু সিকোয়েন্স মেইনটেইন হবে না। আমি যদি সিকোয়েন্স মেইনটেইন করে তোমাদের ক্লাস নিই তাহলে তোমাদের ভালো লাগবে না? অনেক তোমাদের খুব ভালো লাগবে। কিন্তু তাহলে তোমরা যদি সিকোয়েন্স মেইনটেইন করে ক্লাস করো তাহলে তোমাদের প্রিপারেশনটা খুব ভালো হবে। তো আমি তো চাই যে আমার স্টুডেন্টের প্রিপারেশনটা সর্বোচ্চ ভালো হোক, যারা আমার ক্লাসটা ফলো করে তাদের জন্য। তো যাই হোক, আশা করছি এই ক্লাসটা করবে এবং অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন হলে, এবং পাশে থেকো, দোয়া রেখো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা, ভালোবাসা থাকলো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।